স্বাগত নিউজরুম সংলাপে খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠান। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি অতিথিরা যুক্ত হয়েছেন। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অজয় দাশগুপ্ত, সাংবাদিক, লেখক ও গবেষক। যুক্ত আছেন আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক, এবং যুক্ত হয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রধান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন আলম রায়হান, সিনিয়র সাংবাদিক। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই। আমরা আজকে সারা দেশে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর দেখছি। আমরা রাজধানীমুখী মানুষের যে চাপ দেখছি প্রতিদিনই বাড়ছে, যারা ঈদে বাড়িতে গিয়েছেন। আজকেও অসংখ্য মানুষ, বিপুল সংখ্যক মানুষ কিন্তু রাজধানীমুখী হয়েছেন। রাজধানী ফেরার পথে আসলে এই ধরনের সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। আজকে 17 জন সারা দেশে মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। আমরা আসলে সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক কথা হয়, প্রতি বছরই একটি তালিকা বা পরিসংখ্যান তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা নিয়ে অনেক উপদেশ বা পরিকল্পনার কথা বলা হয়, কিন্তু সেগুলো আসলে কোনো বাস্তবায়ন আমরা দেখি না। এর আগে ছাত্র আন্দোলন হয়েছে, সড়ক দুর্ঘটনা রোধে অনেক কিছুই বলা হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বাস্তবতা আমরা দেখি না। আসলে এ নিয়ে যদি আপনার পর্যালোচনা থাকে। 40-50 বছর আগের কথা যদি বলি, পত্রিকাগুলোর তখন ওই সময় তো ইত্তেফাক, সংবাদ, ইংরেজি হলো অবজারভার, একটা শিরোনাম থাকতো, তুলনামূলক ছোট খবর থাকতো, কিন্তু বেশ বড়দিনের বলি বা বড়দিনের উৎসবের বলি, এই শিরোনাম। এই 25শে ডিসেম্বর থেকে এই জানুয়ারির প্রথম দিন, ওই সময়টা ইউরোপ, আমেরিকা, এটা খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই ছুটি বেড়াতে যেত এবং এই খুব স্পিডি যানবাহন ওখানে সড়ক পথেই মূলত কতজন মারা যেত বিভিন্ন দেশ মিলে, সেটার একটা পরিসংখ্যান আমাদের থাকে। তখন এই বাংলাদেশে ঈদ উপলক্ষে এই ধরনের খবর তেমন আমি দেখি নাই। নিশ্চয়ই মারা গেছে, বা এখন যেভাবে এই গত কয়েকদিনে আমরা দেখি যে কেউ বলছে 1 কোটি লোক ঢাকা ছাড়ছে, কেউ আবার বলছে না অতটা হবে না, টেলিফোন ধরে যেভাবে বলছে, টেলিফোন তার টেলিফোনের অবস্থান লোকেট করে, কিন্তু অনেক সংখ্যা গেছে। এখন এই যে করোনা নিয়েও যখন আমরা আলোচনা করি, তখন বলে করোনার চেয়ে তো বেশি মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা, হৃদরোগের চেয়ে বেশি মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। এই ধরনের খবরগুলো কিন্তু আমরা দেখে এমন অভ্যস্ত হয়ে গেছি যে 10 জন 20 জন অন্তত, এখন আপনি আজকে পত্রিকায় দেখবেন, আজকে আমি কোথাও দেখি নাই কিন্তু এই সড়ক দুর্ঘটনা নিয়ে। আমার মনে হয় এখন 100-200 মারা না গেলে এটা এত স্বাভাবিক ধরে নিচ্ছি আমরা। এবং দেখেন, যখন বলবে কেউ, মানে অনেক সময় একটু ঠাট্টা মজা করে বলে না যে তাও তো হাতের সাবধান ছাড়ি নাই, বাস বন্ধ, তারপরে অন্য অনেক ধরনের পরিবহন বন্ধ, লঞ্চ বন্ধ, তার মধ্যে এই যে এত দুর্ঘটনা। চিন্তা করেন, মানুষ বলছে যে কষ্ট, এত দুর্ভোগ, তারপরে এত ঘটনা, এবং এইগুলোর কোনো কিন্তু কোনোটারই খায়ের ভাই তো মানে এই ক্রাইম বিট এগুলোর সঙ্গে জড়িত আছেন, এই ঘটনার কোনোটায় মামলা হয়েছে, কোনো দায় দায়িত্ব চিহ্নিত করে চালকের কিংবা গাড়ির মালিকের, কিংবা শাস্তি হয়েছে, কিংবা যে ঠিক আছে পথচারী যে যার উপর দিয়ে গাড়িটা চলে গেছে তারই দোষ, সেইটা চিহ্নিত হয়েছে, এরকম কোনো ঘটনা কিন্তু নেই। কোনো ক্ষতিপূরণের বিষয়েও আমরা দেখি না, এটা যারা মারা গেছে তার পরিবার অসহায় হয়ে পড়েছে, কোনো ক্ষতিপূরণ কোনো নাই। জাস্ট আমরা একেবারে ধরেন হাসপাতালে যেমন আমরা দেখি যে জন্মের সময় বহু শিশু মারা যায়, এটা নিয়ে আর কোনো অগ্রগতি হয় না। খুব বড় ধরনের চিকিৎসকের বা নার্সের গাফিলতি হলে হয়তো এটা আলোচনায় আসে, ক্রাইম রিপোর্টের নিউজ হয়ে যায়। এর বাইরে যেমন ওইটা নিয়ে কোনো আলোচনা হয় না, বয়স্ক লোক স্বাভাবিক মৃত্যু হলে যেমন কোনো আলোচনা হয় না, এই সড়ক দুর্ঘটনা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মানে একেবারে আউট অফ দি সিন হয়ে গেছে। এটা কোনোভাবেই মানে কাম্য হতে পারে। জি, আপনার কাছে ফিরবো আমরা একটু জনাব আবুল খায়ের, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই। আসলে যারা সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলেন তাদেরকে অনেক সময় কোণঠাসা করে রাখা হয়। আমরা বিভিন্ন সভা, সেমিনার আমরা দেখে থাকি। সড়ক দুর্ঘটনায় ছাত্রদের এত বড় একটা আন্দোলনের পর আসলে সেটির কোনো অগ্রগতি বা বাস্তবতা আমরা আসলে দেখি না। এখনো প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে,
মানুষ মরছে সড়কে, কি বলবেন? আপনার এই সড়ক দুর্ঘটনা, আপনার মনে করেন একটি দুর্ঘটনা একটা পরিবার ধ্বংস হয়ে যায়, তখন মনে করেন একটি কর্মক্ষম মানুষ যার উপর একটি পরিবার চলে, সে যদি রাস্তায় যায়, চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসায়ী ক্ষেত্রে হোক, বা কোনো ব্যবসা, ছোটখাটো ব্যবসায়ী ক্ষেত্রে হোক, সে যাওয়ার পর সে বাসায় ফিরে আসবে কিনা এটা একটা সন্দেহ থাকে। কারণ এমন একটি আতঙ্ক হয়ে আসছে আমাদের দেশে, সড়ক দুর্ঘটনা যেভাবে ব্যাপক হারে বাড়ছে, এখন তখন একজন পরিবারের লোক তার উপর পুরো পরিবারটা নির্ভর করে। আর দেখেন আমাদের দেশে একজন রুজি করে পুরো পরিবারটা চলে, সেখানে যদি ওই পরিবারের একটি সদস্য যদি মারা যায়, পুরো পরিবারটা বিকলাঙ্গ হয়ে যায় তার সঙ্গে। এখন এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এরশাদ সাহেব চেষ্টা করছিলেন এটা মৃত্যুদণ্ড, পারে নাই উনি দ্বারা মামলা ধারা করার জন্য এটা হত্যাকাণ্ড হিসাবে মামলা হবে, পারে নাই। সামরিক শাসনের সময় পারে নাই। এরপরে আসলো গণতন্ত্র সরকার, ওনারা বহু চেষ্টা করছেন, পারে নাই। এই চালক মালিক সবির কাছে, আপনার শ্রমিকদের কাছে ফুরাত সরকার যেই আসে তারা জিম্মি হয়ে যায়, অর্থাৎ তারা রাস্তা দিয়ে মানুষ মেরে ফেল, তাদের বিচার করতে পারবে না। যেই ধারা বিচার দেয় এটা হলো আপনার এক বছর হয়তো, কারো যদি ছাত্র মারা যায় তারা আন্দোলন করলে তখন এটা আন্দোলনের জোরে আপনার জেলখানা থাকে, অথবা এমনি যে আমরা যারা সাধারণ মানুষ গাড়ি চাপা ফেরা মারা যায়, এই ক্ষেত্রে কত সে 2 মাস সে জামিন পেয়ে আইসা পড়বে, আর তার করে যাইতে না, হাজিরা দিতে, আর তার কোনো কিছু নেই, এটাই শেষ। এই ধরনের ঘটনা ঘটছে, তার কারণ এটা হইতে পারে না, এটা এক ধরনের মৃত্যুদণ্ড। অবশ্যই যদি আজকে এই দুর্ঘটনায় যদি রোধে আপনার আইনের সঠিক প্রয়োগ হইতো প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ঘটনায়, এবং যতগুলি দুর্ঘটনা ঘটছে প্রতিটা ক্ষেত্রে যদি হইতো, একটারও আজ পর্যন্ত আমার জানা নাই, আমার 3 যুগের অধিকার ইত্তেফাকে এই ক্রাইম বিটে আমি কাজ করে আসতেছি, আমার জানা নাই যে কোনটা সাজা হয়েছে। তার 2-1টা সাজা হয়েছে, আপনার ওই সাভার একটা ছাপা হয়েছে, এটা ইচ্ছা করে ছাপা দিয়ে মেরে ফেলছে, এটা একটা হত্যাকাণ্ড হয়েছে। এই ছাড়া সড়ক দুর্ঘটনা সাজা হয়েছে আমার জানা নেই। অর্থাৎ একটি আমাদের দেশে এমন একটি সেক্টর আছে, দামরাইতে মানিকগঞ্জে ওই ঘটনা সাজা হয়েছে, তাও ওইটা নিয়ে আবার চালক মালিকরা ওইটা গ্রহণ করে নাই, এটা ওরা আন্দোলনে আছে। এখন আপনার এই ধরনের ঘটনা এই পরিবহন সেক্টরের কাছে এই দেশের মানুষ 20 কোটি মানুষ মনে জিম্মি আছে, তারা মানুষ মেরে ফেললে তাদের কোনো সাজা নাই। আর অন্য যারা খুন হোক আর যেভাবে হোক, অ্যাক্সিডেন্টে হোক, মারা যাক, অন্য কোনো ঘটনায় মামলা হইলে এটার সাজা আছে, এদের বেলা সাজা নেই। 1-2 হইতে পারে না। এই আপনি দেশে ব্যবসা করবেন, আমরা তো ভাড়া দিয়ে যাই, যাত্রীরা তো ভাড়া দিয়ে যায়, সেখানে যাত্রী নিরাপত্তা থাকবে না, তার জীবন বীমা থাকতো, সবকিছু আপনারা সেই যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা এটা তো বাস্তবায়ন করে না। সেখানে মারা গেলে তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করলে সেখানে ইন্স্যুরেন্স কত পাবে যাত্রী, সে যাত্রী বীমা সবকিছু আছে, সেখানে কোনো কিছুই পায় না। তার তারা এমন একটি অরাজকতা বা কোনো আইনের ঊর্ধ্বে তাদের কার্যক্রম, সেখানে মালিক একটা সংগঠন আছে, শ্রমিকদের একটি সংগঠন আছে, আবার শ্রমিক সংগঠনের কারা এখানে আবার এমপিরাও আছেন, এরা আবার ক্ষমতাও আসেন, মন্ত্রীও হয়। এই সমস্ত লোক জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়, সেই জনগণে তারা আবার নেতৃত্ব দেয়, সেই জনগণের তার গাড়ি ছাপায়, তাদের যেই গাড়িগুলি তারা নেতৃত্ব দিচ্ছেন এই পরিবহন সেক্টরে, সেই গাড়িতে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে প্রতিনিধিরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আর দুর্ভাগ্য আমাদের এই একটা সেক্টর কেন পারে নাই, যেমন সামরিক সরকার পারে নাই, তার গণতান্ত্রিক সরকার কেন পারবে না? অবশ্যই। আর আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী উনি পারার কথা, এবং উনি পারবেন না এটা হইতে পারে না। আমি আশা করি এই বর্তমান সরকার, ওনার কাছে আহ্বান জানাবো, একের পর এক প্রতিদিন গড়ে 8-10 জন লোক মারা যায়, যেটা পত্রিকার পাতায় দাদা বলছেন খবর আসে না। আমরা 30-40 জন মারা না গেলে এখন বড় করে দেই না, এই ছোটখাটো 5-10 জন হলে সিপাই সাফাই কোথাও করে থাকে। কিন্তু মনে রাখতে হবে, যেই পরিবারে একটি লোক মারা যায় সেই পরিবারটা বিকলাঙ্গ হয়ে যায়, যেমন তার সাথে সে নিহত হলো, পুরা পরিবারটা সেখানে তার সঙ্গে ধ্বংস হয়ে গেল। এত বড় একটি দুর্ঘটনা, পুরা নিজে মারা গেল এবং সরকার হয়ে গেল, পুরা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক। প্রতিদিন এরকম 8-10 জন পরিবার রাস্তায় বসে যাচ্ছে, এটা কত বড় ক্রাইম। এবং আমি মনে করি তাদের চরম ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ড হওয়া উচিত তাদের। এই মৃত্যুদণ্ডের বিকল্প না হইলে, মৃত্যুদণ্ড না দিলে, এখানে মৃত্যুদণ্ড কার্যকর ব্যবস্থা না করলে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড আপনার বহাল করতে পারেন,
যাবজ্জীবন কারাদণ্ড কম না, সর্বোচ্চ শাস্তির একটা অংশ। সেখানে যাবজ্জীবন করতে পারে, তার মৃত্যুদণ্ড না দিয়েও পারা যায়, কিন্তু তাদের শাস্তির আনতে হবে। প্রতিটা ঘটনা যদি শাস্তিটা হইতো তাইলে আজকে এই ঘটনা রোধ করা সম্ভব হইতো। যেহেতু তাদের সাজা নাই এবং তাদেরকে আটকালে তারা আবার আন্দোলন করে সারা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে, তখন এইভাবে সরকার আবার তাদের কাছে নতজানুর শিকার হয়ে যায়। এটা হইতে পারে না। এই নতজানু যতদিন পর্যন্ত এই কালচার করবে ততদিন পর্যন্ত ওদের বেপরোয়া আচরণ এবং মানুষ রাস্তাঘাটে এইভাবে নির্বিচারে জীবন দিবে, তার কোনো প্রতিকার হবে না। জি, আপনার কাছে আসবো। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। মোহাম্মদ জাহিদ হোসেন, আপনার কাছে আসতে চাই। 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় $2227 উন্নীত হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন। সামনে বাজেটও রয়েছে। আমাদের কিন্তু করোনা কেন্দ্রিক একটি কর্মসংস্থানের চ্যালেঞ্জ যেমন রয়েছে, জনশক্তি রপ্তানিরও একটি চ্যালেঞ্জের মুখে এরই মধ্যে পড়েছে। কারণ সারা পৃথিবীতে আসলে করোনার যে ধকল বা ধস অর্থনীতিতেও নেমেছে, সেখানে আসলে কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে খুব ব্যাপক একটি চ্যালেঞ্জ রয়েছে সামনের দিনগুলোতে। কি বলবেন আসলে? এটা আসলে আমার জন্য খুব কঠিন, কারণ আমি অজয়দা হয়তো অনেক বেশি ভালো বলতে পারবেন এই বিষয়টা। আমি শুধু আমার কিছু পারসেপশনের কথা বলতে পারি যে বাংলাদেশে কর্মসংস্থানের বিষয়ে আপনি কোনো সেন্ট্রাল ডেটা নাই। কিসের ভিত্তিতে আমি কথাটা বলবো, যে এই কারণে আমি বলতে পারি যে কর্মসংস্থান বাড়ছে অথবা কমছে। কোথাও এই ধরনের ডেটাগুলি খুব সুনির্দিষ্টভাবে না থাকার কারণে এই আলোচনাগুলি আসলে কোনো অর্থবহ কিছু অন্তত আমি খুঁজে পাই না। একটা হচ্ছে যে অবশ্যই কর্মসংস্থান করতে হবে আমাদের, কিন্তু আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রগুলি কোথায়? একটা জিনিস দেখেন, গত এক বছরে করোনার কথা বললেন, করোনার মধ্যে যতগুলি মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আছে তার মধ্যে এসএমই সবচেয়ে বেশি অবহেলিত রয়ে গেছে। এমনকি সরকার যে বরাদ্দ দিছে সেটাও তারা পুরোপুরি বার্ন করতে পারে নাই। এবং এসএমইতে হচ্ছে আপনার মানে 10 লক্ষ টাকায় যতজনকে কর্মসংস্থান করতে পারে, একটা বড় ইন্ডাস্ট্রির পক্ষে ওই সমপরিমাণ টাকায় একই ধরনের কর্মসংস্থান করা সম্ভব না। এখন আমাদের প্রেফারেন্সটা কোথায় থাকতেছে সেটা আমরা বুঝতে পারি না। আমরা যদি কর্মসংস্থানের দিকে যেতে চাই তাহলে অবশ্যই দেখতে হবে যে আমাদের এসএমই খাতগুলি ঠিক মতো পারফর্ম করছে কিনা, তারা কোথায় আটকে যাচ্ছে, সেইখানে একটু এগিয়ে যাওয়া, তাদেরকে সামনের দিকে নিয়ে আসা। বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো অবশ্যই হবে, আবার সরকার যে মেগা প্রকল্পগুলি করছে সেগুলিও একটা বড় খাত হিসেবে আসবে কর্মসংস্থানের ক্ষেত্রে। কিন্তু দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের জন্য অবশ্যই অর্থনীতিতে এমন ভাবে এই বিষয়গুলি সংশ্লিষ্ট করতে হবে। আপনি দেখেন গত এক বছরে আমরা আমাদের রিজার্ভ অনেক বেড়েছে, কিন্তু রিজার্ভ অনেক পারলেও আমরা ক্যাপিটাল মেশিনারি খুব বেশি আনি নাই গত 1-1.5 বছরের মধ্যে। তো সেখানে ক্যাপিটাল মেশিনারিজ যদি আপনি না আনেন, তার মানে এটার কনসিকুয়েন্স হিসেবে আপনি দেখবেন যে একটা সময়ে আপনি কর্মসংস্থানে পিছিয়ে পড়ছেন। তো প্রথম যে সমস্যাটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে আমরা কোনো ন্যাশনাল ডেটাবেস নাই, যেটা অনেক দেশেই আছে, যেখান থেকে আপনি আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। জি, ধন্যবাদ। আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই আলম রায়হান, আপনার কাছে। যেভাবে আসলে মানুষ ঈদের সময় আমরা দেখছি যে বাড়ি ফিরেছে এবং আবার সে একই পদ্ধতিতে আসলে মানুষ রাজধানীমুখী হচ্ছে, স্বাস্থ্যবিধির আসলে কোনো বালাই নেই। আসলে করোনার ঈদ পরবর্তী মানুষের মধ্যে যে স্বাস্থ্য সতর্কতা, সেটি কি বাড়ানোর আর কোনো উপায় আছে কিনা? আমরা তো বারবার বলি যে সতর্কতা মানুষের মধ্যে নেই একেবারেই। একটি বিষয় আছে যে আমার প্রত্যাশা এবং বাস্তবতার ভিতরে কিন্তু অনেক পার্থক্য। এর পিছনে মানুষের যেমন মানসিকতার একটি সমস্যা আছে, আরেকটি সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট। মানুষকে ম্যানেজমেন্টের আওতায় রাখার জন্য তাকে যে মানসিকভাবে সম্পৃক্ত করা, তাকে যে কনভিন্স করা যে এটি তার জন্য প্রয়োজন, এটি সমাজের জন্য প্রয়োজন, এটি দেশের জন্য প্রয়োজন, সেই কাজটি সম্ভবত সঠিকভাবে করা যায়নি। আর সকল কিছুর পিছনে আপনি দেখবেন একটি বাণিজ্য কাজ করে। সেটি ঈদ বলেন, কোনো পার্বণ বলেন, যে কোনো আনুষ্ঠানিকতার মধ্যে একটি বাণিজ্য কাজ করে। এই বাণিজ্য যখন প্রধান হয়ে ওঠে, তাদের দায়িত্ব থাকে বিষয়টিকে আরো ঘোলাটে করা। এখন ঈদ একটি ধর্মীয় উৎসব, একটি সামাজিক উৎসবের ভিতরে পরিণত হয়েছে এবং এটি রাষ্ট্রীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নানান রকম বাণিজ্য কিন্তু এখানে কাজ করেছে। এই বাণিজ্য এইবারে না, সকল সময় বাণিজ্য কাজ করে।
তো এই বাণিজ্য কাজ করেছে। আপনি দেখেন করোনা যখন শুরু হলো, মহামারী যখন চরম, আপনি বলা হচ্ছে যে ব্যক্তিগত শারীরিক কাছাকাছি আসা যাবে না, বিচ্ছিন্নতা রক্ষা করতে হবে, সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে, তখন কিন্তু সরকার শপিং মল খুলে দেওয়ার পারমিশন দিয়ে দিল। ঢল শপিং মল, মানুষ দেখলো যে আসলে শপিং মলে যদি যাওয়া যায় তাহলে আমি ঈদের উৎসবে পার্টিসিপেট করার জন্য ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে অন্যত্র, অথবা ঢাকা থেকে অন্য কোনো জেলায় আমি কেন যেতে পারবো না? এই যে মানুষের একটা মাইন্ডসেট সৃষ্টি হলো যেটি করা যায়, এটি কিন্তু দেখেন হঠাৎ কোনো ঘটনা না, হঠাৎ বৃষ্টির মতো কোনো ঘটনা না, এটি হচ্ছে ধারাবাহিক একটি ঘটনা। মানুষকে প্রথম করোনা যখন আঘাত হানে, বাংলাদেশে যখন মহামারী হিসেবে ছড়ায়, তখন দেখেন মানুষ অনেকটা কিন্তু সতর্ক ছিল, অতি সতর্কও ছিল। দ্বিতীয়বার এবার কি হলো, পরিস্থিতি কিন্তু ঘোরাটে। ম্যানেজমেন্ট হচ্ছে মূল সমস্যা, ব্যবস্থাপনার সমস্যা এবং মানুষের মাইন্ডসেট সমস্যা বা মানুষকে কিন্তু করা যায় না, কনভিন্স করা যায় না, আস্থায় নেওয়া যায় না। এবং আস্থায় নেওয়ার জন্য যাদের দায়িত্ব, গভর্নমেন্টের যে মেশিনারি, গভর্নমেন্টের মেশিনারিতে যারা কাজ করেন, যারা সম্পৃক্ত, তাদের মেধা মনন যোগ্যতা নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করার যথেষ্ট কারণ আছে। এবং যার কুফল আমরা 17 তারিখ থেকে আজকের পর্যন্ত উত্তাল বাংলাদেশ দেখছি। এই দেখেন যাদের উপরে নির্ভর করে সরকার চলে এবং সরকারি যারা কর্মকর্তা, এরাই তো টোটাল বিষয়টা দেখেন। গভর্নমেন্ট তো আসলে একটি ধারণা, এবং গভর্নমেন্ট যাদের উপর নির্ভর করেন, আমলাতন্ত্রের উপর নির্ভর করেন, বিভিন্ন সংস্থার উপর নির্ভর করে, বিভিন্ন সংস্থার ভিতরকার দৃশ্যটা, একজন পুলিশের এসপি অত্যন্ত পাওয়ারফুল একটি দায়িত্বশীল পদ, তার কি চিত্র আমরা দেখছি। একজন অতিরিক্ত সচিব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সে একটি ধারাবাহিক প্রসেসে প্রক্রিয়া আজকের এই পদে এসেছেন। তিনি একজন সাংবাদিককে হেনস্থা করার জন্য 6 ঘন্টা ধরে টেম্পার লস করে হঠাৎ একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন, পরে সরিয়ে বলা যেত, সেই ব্যবস্থা কিন্তু না। এই হচ্ছে আপনার আমলা উপরে নির্ভর করে সরকার চলছে। সকল দেশের সরকার, আমার দেশের সরকার বা সে দেশের সরকার না, সকল দেশ সেভাবে চলে। মেধা মানন কোনখানে গিয়ে নোংর করেছে, এই টোটাল বিষয় বিচ্ছিন্ন কোনো ঘটনা না। আপনি সড়ক দুর্ঘটনা বলেন, এই যে মাফিয়াদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন আমি প্রসঙ্গে যখন মাফিয়া নিয়ন্ত্রণ কেন ইরশাদ সরকার আলোচনা আসবে, সে তো সামরিক সরকার, বিচ্ছিন্ন সরকার, সে তো বিভিন্ন কেন্দ্রের সঙ্গে আপোষ করে ক্ষমতায় ছিল। সে তো সেনাবাহিনীর প্রধান হিসেবে শুধু ক্ষমতায় না, সে তো বিভিন্ন কেন্দ্রের সঙ্গে আপোষ করেছে, আপোষ করতে হয়েছে। জনগণ তার ভিত্তি ছিল না। বর্তমান গভর্নমেন্ট বা যে কোনো নির্বাচিত গভর্নমেন্ট, আসলে জনগণ হচ্ছে ভিত্তি। সেই গভর্নমেন্টের ভিতরে যখন এই পরিবহন মাফিয়ারা নিয়ন্ত্রণ করে, শপিং মলের মালিকরা যখন নিয়ন্ত্রণ করে, গার্মেন্টস মালিকরা যখন নিয়ন্ত্রণ করে, আমলাতন্ত্রের মতো অতিরিক্ত সচিব পর্যায়ে ইউনো থেকে শুরু করে দেখেন, একজন একটি থানার ইউনো কি করলেন, তার গাড়িকে অ্যাক্সিডেন্ট করলো একটা অটো, তাকে ধরে এনে তার অফিসে আটকে রাখলো। এই মেধা দিয়ে উপজেলা চলে, সেক্রেটারি কি করলেন, তাদের দিয়ে সচিবালয় চলে। এখন মাইন্ডসেট যেমন নির্ভর করে মেকানিজমের উপরে, আমার মনে হয় প্রশাসন, আমলাতন্ত্র এবং গভর্নমেন্ট যাদের উপর নির্ভর করে চলে, এদের দিকে আগে নজর দিতে হবে। এদেরকে শুদ্ধ না ফিরবো আপনার কাছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে একটু যেতে চাই। চীনের সিনোফার্মার যে টিকা সরাসরি কেনার একটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমাদের যে অ্যাস্ট্রাজেনেকার যে টিকা, সেটি এখনো কিন্তু দ্বিতীয় ডোজের ঘাটতি রয়ে গেছে, প্রায় 10 লাখেরও বেশি ঘাটতি পোষানোর একটি বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে আপনি একটু মন্তব্য জানতে চাই বিষয়ে। যতটা শোনা যাচ্ছে যে 15 লাখের মতো যারা প্রথম ডোজ দিয়েছে তারা কিন্তু পাবে না। কিছু টিকা যে আগে যে 1 কোটি 2 লাখ টিকা এরকম আমাদের দেশে এসেছে, তার কিন্তু এই টিকা দেওয়ার প্রক্রিয়ায় কিছু নষ্ট হয়। কোন কোন দেশে তো আরো অনেক বেশি নষ্ট হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা বলবো যে টিকা দানকারীরা তারা যোগ্যতার পরিচয় দিয়েছে, ওয়েস্টেজ খুব কম, তারপরেও কিছু নষ্ট হয়েছে। এখন বলা হচ্ছে যে 15 লাখ লোক এই টিকাটা পাবে না এখন যেটুক হাতে আছে আমাদের। তার মানে কি দেখেন, একটা টিকা যদি আমাদের ক্রয় মূল্য
1000 টাকা ক্রয়, বাইরের থেকে আনা, সরবরাহ, গ্রামে পাঠানো, এই যে লক্ষ লক্ষ লোক এটার পিছনে সংগঠিত করা, টিকা দানের জন্য হাসপাতাল তৈরি করা, এর মিলিয়ে কিন্তু আমার ধারণা যে একটি টিকার দাম 1000 টাকা পড়ে গেছে। এবং 15 লাখ যদি টিকা দ্বিতীয় ডোজ না দিতে পারে, তাহলে কিন্তু এই 15 লাখ টিকা এটা হলো যে এটা জাস্ট মানে একটা, আপনি আকাশ থেকে বৃষ্টির পানি পড়ছে, বৃষ্টির পানিটা মাটিতে পড়ে মাটিতে মিশে গেছে, সাথে এটা কিন্তু অকেজো হয়ে গেল এই 15 লাখ টিকা। তার মানে কিন্তু আপনার অন্তত 150 কোটি টাকা যদি আপনি এই টিকাটা না পান, তাহলে কিন্তু এটা এই প্রথম ডোজের যারা পেয়েছে এই টাকা আর কোনো কাজে লাগবে না। দাদা, আরেকটি বিষয় কিন্তু সংযুক্ত করার বিষয় আছে। যারা প্রথম ডোজ নিয়েছে তাদের মানসিক সেটআপ ছিল তো দ্বিতীয় ডোজ নিবে, হ্যাঁ, না নিতে পারার কারণে তাদের অবস্থাটা কি দাঁড়াবে? সেটা আরো স্বাস্থ্যহানি, মানসিক স্বাস্থ্যহানি হবে। এবং তারা একটি ওই দ্বিতীয় ডোজ নিলে সে একটা টোটাল একটা পেত প্রোটেকশন। এখন টোটাল প্রোটেকশন ফলাফল কি হবে কেউ কিন্তু জানে না দাদা। আমরা চাই যে চীনেরটা আসুক, রাশিয়ারটা আসুক, অন্য দেশগুলোতে চেষ্টা করছে এটা আসুক। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সবাইকে কিন্তু এইটা যেন একটা পজিটিভ পরিণতি পায়। আমি এই যে আপনার যে একটা আলোচনা শুরু করেছিলেন যে ঢাকার বাইরের থেকে আসছে বা একসময় ঢাকা ছাড়লো, একটা কিন্তু বড় সমস্যা কি, আমরা কিন্তু 100 রকমের বার্তা দিচ্ছি গণমাধ্যমে, বিশেষজ্ঞরা এই বিভিন্ন দেশের টিকা কোনটা দিলে কোনটা, আমাদের কিন্তু 100 রকমের মত, তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি। এই জায়গাটা কিন্তু একটা কথা সব মহল থেকে এইটা, এবং এই টিকার উৎপাদন বা কিনা যেটাই হোক, এটা যেন মিনিমাম দামে কিনতে পারি। যারা বিক্রি করবে সে তো হাইয়েস্ট দাম চাইবেই, কিন্তু আমাদের যেন এখানে কোন রকমের দুর্নীতি অনিয়ম না হয়, সেটা 100% নিশ্চিত করতে হবে। আরেকটা কথা আমি প্রসঙ্গক্রমে বলবো, যেটা আগে একটু আলোচনা জাহিদ ভাই বলছিলেন, এই যে বাইরের থেকে কিন্তু রেমিটেন্সে প্রচুর অর্থ আসতেছে, মানুষ কিছু ফিরছে, তার চেয়ে ভালো দিক হলো যে প্রচুর অর্থ আসতেছে এবং এই অর্থটা কিন্তু মূলত গ্রামে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতি, যেখানে আমাদের প্রায় অর্ধেক লোকের কর্মসংস্থান, সেইটাই যাতে এই অর্থটা প্রপারলি করোনাকালে ব্যয় হয়। তার পাশাপাশি এখন কিন্তু খেয়াল করে দেখবেন যে উন্নত দেশগুলো কিন্তু ভ্যাকসিনেশনের মাধ্যমে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, তাদের কিন্তু সংক্রমণ কমে আসতেছে। তার মানে হচ্ছে তাদের অর্থনীতি চাঙ্গা হবে। আমাদের সেই চাঙ্গা অর্থনীতির বাজারটা যাতে আমাদের রপ্তানিকারকরা ধরতে পারে, সেইটার জন্য কিন্তু সব ধরনের সহায়তা সরকারের দিক থেকে রপ্তানিকারক যারা, অর্থনীতির উদ্যোক্তা যারা, তাদের দেওয়া উচিত। জি, ধন্যবাদ। আমরা একটু মোহাম্মদ জাহিদ হোসেন আপনার কাছে একটু আবারও আসতে চাই যে দ্বিতীয় ঢেউ শুরুতে আমরা আসলে রোগী ভর্তি বা হাসপাতালগুলোতে যেভাবে হিমশিম খেতে দেখেছি, এখন আসলে যদিও কমেছে করোনার সংক্রমণ বা মৃত্যু দুটোই, কিন্তু আবার যদি এই ধরনের অবস্থা সৃষ্টি হয় বা সেই সংকট মোকাবেলা, আমরা কি সেই জায়গাগুলোতে প্রস্তুতি এখন নিচ্ছি কিনা, বা কি মনে হচ্ছে আপনার কাছে? এখনো পর্যন্ত প্রস্তুতি আমি বলবো যে যেটা আছে সেটা যথেষ্ট না। কারণ আপনি দেখেন যে গত 2 দিনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যে আমরা ঈদ উত্তর এবং ঈদ পূর্ব যে ব্যাপক জনসমাবেশ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো একটা সুপার স্প্রেডার হিসেবে কাজ করবে, এই আশঙ্কা বিশেষজ্ঞরা অনেক আগে থেকেই করছিলেন। সেটার জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। আমরা এর আগে দেখেছি যে সর্বোচ্চ রোগী যদি 7,000 হয়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এটা নিতে পারে না। আর আমরা প্রায় 17-18 কোটির একটা দেশ। এটার জন্য আসলে প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতি যেটা ছিল যে আমরা প্রোটেকশনের জন্য প্রস্তুতি, সেটাতে আমরা অনেকাংশেই ফেইল করেছি। আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মানতে পারিনি, আমরা এক জায়গায় থাকার যে নির্দেশনা ছিল সেটা মেনে চলতে পারিনি। ফলে এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে যদি যে আশঙ্কাটা করা হচ্ছে যে সংক্রমণ বাড়তে পারে, সেটা যদি বাড়ে তাহলে সেইটার জন্য আমাদের মানে প্রস্তুতিটা কেমন আছে, সেই প্রস্তুতিটা আসলে যদি ওই যে 7,000 টাকা আমরা একটা মানদণ্ড হিসেবে ধরি, তাহলে এটা ঠিক হবে না, এটাকে আরো অনেক বাড়াতে হবে। এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কথা যেটা বলা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টটা কিন্তু এখন সীমান্ত দিয়ে আসবে, ফলে সীমান্ত এবং সীমান্ত
ভর্তি এলাকাগুলোতে প্রস্তুতি আমাদের এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো না। সেই প্রস্তুতিগুলি আগের থেকেই নিতে হবে। প্রস্তুতি থাকলো, ব্যবহার না হলে খুবই ভালো, কিন্তু যদি ব্যবহারের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই সর্বশেষ পর্যায়ে আমরা দেখেছি যে মেকশিফট কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টও প্রস্তুত হতে হতে কিন্তু মানুষ অনেক মরে গেছে। ফলে মৃত্যু রোধ করতে হবে, সেইটার জন্য প্রস্তুতি সারা দেশে। এটা কিন্তু এখন আর আমরা শুধু ঢাকা চট্টগ্রামে যেটা কনসেন্ট্রেশন ছিল, সামনের বিপদটা কিন্তু শুধু ঢাকা চট্টগ্রামে নাও হতে পারে। এটা সীমান্ত এলাকাতে আমরা দেখেছি যে প্রচুর মানে জায়গায় কিন্তু মানুষ যাতায়াত করছে, যদিও সীমান্তগুলো বন্ধ আছে, প্রায় 36-37টা সীমান্ত, এবং আমরা জানি যে মানুষ চোরা পথেও যাতায়াত করে, এবং সেই জিনিসটাও পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব হয়নি, এখনো সম্ভব হচ্ছে না। ফলে এটা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে। আমাদের প্রস্তুতি এটা 7 থেকে অন্তত 3-4 গুণ বাড়িয়ে 20-25 হাজারের প্রস্তুতি যদি নেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে আমরা এই জিনিসটা আমরা আমরা আশা করি যে এরকম ঘটনা না ঘটুক, কিন্তু আমাদের এই প্রস্তুতিটা কিন্তু নিয়ে রাখতে হবে। জি, ধন্যবাদ। আমরা একটু জনাব আবুল খায়ের আপনার কাছে একটু আসতে, যে প্রস্তুতির তো ঘাটতি নিশ্চয়ই রয়েছে, এই জায়গায় আপনার কি বলার আছে? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর আগে আমি ওই যে প্রায় যে সড়ক দুর্ঘটনা আর 2টা জিনিস বাকি আছে, যেটা হলো একটা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো হয়, আর হলো ফিটনেসবিহীন গাড়ি। সবচেয়ে বেশি যদি 3 মিনিটে শেষ করেন যে শেষ করে দিতে হবে, যে এই গাড়িগুলি 20 বছর আগেই এই ঢাকা শহর বা কোনো সড়কে চলাচল করার কথা না, ব্রেক ধরার আগে এই গাড়ি চলে আগে। তার মানে এই সমস্ত গাড়ি চলাচলের কারণে এগুলি রোধ করতে পারে নাই। এগুলির সাথে আবার পুলিশের সঙ্গে জড়িত আছে, পুলিশ এই দিক থেকে নির্ধারিত হারে মাসোয়ারা খায়। এই সমস্ত কারণে সড়ক দুর্ঘটনা মানে আমাদের সড়ক পথে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে কোনো নিয়ম কানুন কেউ মানে না, নিয়ম না মানার একটি প্রতিযোগিতা আছে, সেটাও সেখানে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম একটা কারণ। ধন্যবাদ। এখন হলো আপনি যে প্রস্তুতির কথা বলছেন, করোনা নিয়ে, করোনার বিষয়ে তো প্রস্তুতির কথা বলছেন, তো এখন আপনার আমাদের জাহিদ ভাই যেটা বলছেন যে করোনার যে প্রস্তুতি, আপনার মনে রাখবেন এই যে ঈদ উপলক্ষে যারা বাড়িতে গেছে, সরকার আপনার লকডাউন দিচ্ছেন। লকডাউন যদি দেন, আপনি লকডাউনের মতো নিতে দেন। হ্যাঁ, আমি লকডাউন দিব 7 দিন। কি জন্য দিবেন? এই দেশে 20 কোটি মানুষকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তাইলে আপনি লকডাউনের মতো লকডাউন দিবেন, যে যেখানে আসে সেখানে সে থাকবেন, তাহলে সংক্রামিত হবে না। কিন্তু আপনি লকডাউনে দিলেন, আবার লোকজন বাড়িতেও যাচ্ছেন, আবার এখানে যানবাহনও বন্ধ রাখছেন, আবার ফেরিও এখান থেকে চালু করে দিচ্ছেন। মানুষ বাড়িতে গেছে এত কষ্ট করে, এত দুর্ভোগ করে, তাহলে দরকারটা কি? আপনি তাহলে বাস ছেড়ে দিতেন, সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার একটা ঘোষণা দিতেন, মানুষ বাস দিয়ে চলে যাইতো, আবার বাস দিয়ে ফিরে চলে আসতো। এই যেই হারে যেভাবে গাদাগাদি করে গেছে এবং জীবনের বাজি রেখে গেছে, মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। তাইলে কেন সেখানে এই লকডাউনের নামে এই ধরনের আবার যানবাহন চালু করছেন, আবার বাড়িতে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আবার ঘোষণা দিলেন যে যেখানে আছে সেখানে ঈদ করবে? তারা তো কথা শুনে নাই। যদি না শুনে, আমাদের দেশের মানুষ আইন না মানার, কথা না শোনার টেন্ডেন্সি আছে, সেইখানে আপনাকে সেই ধরনের আইন মানার এবং কথা শোনার ব্যবস্থা করতে হবে। তাই কারণ এটা সংক্রামক রোধ করতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, কারণ স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নাই এই রোগের। কারণ এটার কোনো টিকাও তেমন কতটুকু কার্যকর, এটা তেমন কোনো এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান নিশ্চিত নয়। তারা শুধুমাত্র একমাত্র নিশ্চিত হয়েছে স্বাস্থ্যবিধির উপরে। তাহলে স্বাস্থ্যবিধিকে আমার মানতে হইলে স্বাস্থ্যবিধি মানার জন্য মানতে হবে, মানাতে হবে। এই স্লোগানের মধ্যে যা করার দরকার তাই আপনার করা উচিত ছিল। লকডাউন তো দিচ্ছেন, লকডাউনে থাকবেন। 7 দিন দিচ্ছেন, 7 দিনে আপনার লকডাউন। এই যে লকডাউন দেওয়ার কারণে এত কিছুর মাঝে তবু তো কিছুটা সফল হয়েছে, সংক্রমণ করছে, আপনার মৃত্যুর হার কমে আসছে। এখন যখন আবার এই যোগাযোগ, আবার যাতায়াত আবার ফিরে আসতেছে, গ্রাম ঢাকার থেকে গেছে রোগ নিয়ে আবার ঢাকায় ফিরে আসতেছে, গ্রামে দিয়ে আসছে আবার ঢাকা আসছে, এখন সংক্রমণ বাড়তেছে। এরপরে আপনি আমাদের দেশে আবার সীমান্ত ভর্তি যে জেলাগুলি এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আজকে ডিজি হেলথের সর্বশেষ যে পরিসংখ্যান, সীমান্তবর্তী এলাকায় 29টা জেলা আপনার সংক্রমণ বাড়ছে, যদি ভারত থেকে যারা সীমান্ত দিয়ে আসতেছেন তাদের সংখ্যা সেখানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমাদের দেশে যে তৃতীয় ঢেউ আমরা আশঙ্কা করছি, সেই দ্বিতীয় ঢেউ সামনে আসার সম্ভাবনা প্রায় 95% নিশ্চিত। জি, ধন্যবাদ। আমরা একটু আপনাকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে, আর কোনো বিকল্প নেই।
অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব আলম রায়হান, আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই, আসলে কি বলবেন? আমাদের যে বর্ডারগুলো দিয়ে এখনো মানুষ আসছে, প্রতিদিন আমরা দেখছি যে 2-1 করে ধরা পড়ছে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে, এই জায়গায় সতর্কতার বিষয়ে যদি আপনার শেষ মন্তব্য দিয়ে শেষ করতে চাই। বিষয় হচ্ছে কি, আপনার ঘরের ভিতরে যখন কোনো দুর্বৃত্ত প্রবেশ করে এরপর সতর্কতা কতটুকু সম্ভব হয়, সেই আবার দুর্বৃত্ত এবং করোনা আর ভাইরাস পার্থক্য অনেক, কিন্তু দুর্বৃত্ত তো বোঝা যায় মুভমেন্ট, করোনা ভাইরাস তো বোঝা যাচ্ছে না। আপনি দেখেন প্রতিটি স্টেপ করোনা ছড়াবার জন্য একটি ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানেও আবার বলতে হয় যে ম্যানেজমেন্ট প্রবলেম। ঈদের সময় যাওয়া আসা বলা হলো যাবে না, চলছে। বিডিআর নিয়োগ করা হলো যে পাহারা দেবে যাতে কেউ ফেরিতে না উঠেছে, বলা হলো রাত্রে ফেরি চলবে, দিনে চলবে না, চলেছে। সীমান্ত আপনি দেখেন, ভারতে গণচিতা স্থাপন করেও লাশ শেষ সৎকার করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের অবস্থা কয়েকদিন আগে 15 দিনের লকডাউন, সর্বোচ্চ লকডাউন দিল। নদীতে লাশ নদীতে ভাসিয়ে দিচ্ছে। আপনি তো বাংলাদেশের নদী তো ভাসাতে পারবেন না, আপনার নদী নেই, খাল নেই, আপনি কি করবেন? লাশ নিয়ে দাফন করতে পারবেন না, জমি নেই। মানে ভয়ানক পরিস্থিতি। ভারতের মতো পরিস্থিতি যদি আমাদের এখানে কোনোভাবে হয়, আল্লাহ না করুক। ম্যানেজমেন্ট চরম ব্যর্থতা দেখিয়েছে এবং সরকার যাদের উপর নির্ভর করে চলে আসে, সব আমাদের বাংলাদেশ বলে কথা না, সে সরকারি লোকজন যারা বিভিন্ন পদে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, এরা সিদ্ধান্ত নিতে আসলে ভুল করেন এবং এদের অভিজ্ঞতায় অনেক ঘাটতি আছে। অভিজ্ঞতায় ঘাটতি আছে, মেধায় ঘাটতি আছে, মননে ঘাটতি আছে। তারা যে মন দিয়ে কাজ করবেন, আন্তরিকভাবে কাজ করবেন, এই মেন্টালিটি যা আমার মনে হয় যে খুবই এখানে একটি সমস্যা আছে। উপরে নজর দেওয়া প্রয়োজন। আপনার জমিনে হাহাকার করে কিন্তু বৃষ্টি হবে না, বৃষ্টির উপরটা কিন্তু মেঘের সঙ্গে জড়িত। এই যে আজকে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হলে প্রধানমন্ত্রী যতই বলেন, প্রধানমন্ত্রীকে আজকে শুরু থেকে বলতেছেন, কবে থেকে বলতেছেন যে দ্বিতীয় ঢেউ আসছে, দ্বিতীয় ঢেউ আসছে, উনি বলেই যাচ্ছেন, কিন্তু কি হচ্ছে ফলাফলটা? তার এই যে কথা নিচের দিকে যারা বাস্তবায়িত করবেন, প্রধানমন্ত্রী তো সরকারি লোকজনকে অনেক প্রিভিলেজ দিলেন, করোনা ম্যানেজমেন্টের জন্য দায়িত্ব দিলেন সচিবদের, সেখানে মন্ত্রী এমপিরা একটু পাশে থাকলেন যাতে সমালোচনা না হয়। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট কোন বিবেচনা করেছেন আমি জানি না। ফলাফল কি আজকের এই কোন সিদ্ধান্তটা করে রাখা গেছে বলেন? সমুদ্র তীরে মানুষ ঘুরতে যায়, পুলিশ তাদেরকে বলে যে আমরা চেষ্টা করেছি, তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানুষের একদিকে মানুষের মাইন্ডসেট, আর একদিকে হচ্ছে যে ম্যানেজমেন্টের সমস্যা। বর্ডারে সীমান্ত বর্ডার বলো, বর্ডার সিল করা হলো, গুড, বিশেষ ব্যবস্থা দিনে, বিশেষ পারমিশনে বাংলাদেশে মানুষ আসছে, তাদেরকে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। অদ্ভুত একটা বিষয় না? অস্ট্রেলিয়া কোথায়? সেখান থেকে বললো যে ভারত থেকে কোনো নাগরিক অস্ট্রেলিয়া যেতে পারবে না, গেলে তার জেল হবে 5 বছর, জরিমানা হবে, অস্ট্রেলিয়ার নাগরিক হলেও। আমি কিন্তু সেখানে বাংলাদেশ, আমার একদম পাশে ভারত, পশ্চিমবঙ্গ, আমি বর্ডার অফিসিয়ালি কাগজপত্রে মানে কাজীর গোয়ালের মতো আছে, বললাম গরুর সংখ্যা এই, কিন্তু বিশেষ ব্যবস্থার দিন আসতে পারবে। বিশেষ ব্যবস্থার দিন আসলে সে কি করোনার ওই সংক্রমণটা ভারতের মাটিতে রেখে আসবে? আর সে এখানে এসে কি সে আমার এই যে দুর্বল ম্যানেজমেন্টের আওতায় সে কি আছে? আমি এতটা নাগরিক প্রেম দেখিয়ে অন্য নাগরিকদের কোথায় নিয়ে গেছি, আমি কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু আসলে শঙ্কিত। আমি জানি না কোন দিকে আমরা যাচ্ছি, কোন দিকে আমাদেরকে টোটাল ম্যানেজমেন্ট আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি খুবই শঙ্কিত। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য জনাব আলম রায়হান, মোহাম্মদ জাহিদ হোসেন এবং আবুল খায়ের, একই সঙ্গে অজয় দাশগুপ্ত। আপনাদের চারজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।